সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে এ মামলা। বিকেলে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকী ও রাজুকের কয়েকজন কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে প্লট বরাদ্দে জালিয়াতির কথা জানান তিনি। প্রাথমিকভাবে ১৬ জনকে আসামি করা হলেও অনুসন্ধানে জালিয়াতির সাথে আরও কারা সংশ্লিষ্টতা আছে তাদেরকেও অন্তর্ভুক্ত করার কথা জানান দুদক মহাপরিচালক। ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা সরকার পিলখানায় ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করেছে, এমন অভিযোগ শহীদ পরিবারের সদস্যদের। শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে তারা হাসিনা সরকারের প্রহসনের বিচারে যারা কারাগারে আটক তাদের মুক্তির দাবি জানান। এ কান্নার যেন শেষ নেই। স্বজন হত্যার বিচার চেয়ে কেঁদে চলছেন ১৬ বছর ধরে। পিলখানা হত্যাকাণ্ডের পর ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে যে বিচার চলছিল সেটি প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দাবি ওঠে নতুন করে বিচার করার। দাবির মুখে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। গুম কমিশনের মতো এ কমিশনের ক্ষমতা ও মর্যাদাও বৃদ্ধির দাবি স্বজনদের। সদস্যদেরকে গুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে। তাহলে আমাদের যে কমিশন আছে ওনারা স্বচ্ছভাবে কাজ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বলেন, সুষ্ঠু বিচারের জন্য শহীদ পরিবারের আন্দোলন করতে হচ্ছে, এটি লজ্জার। যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি। ভারতের ইন্ধনে এবং ভারতের যোগসাজশে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যায়ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনে রাজধানীতে বড় সমাবেশ করা হবে বলেও জানান সমন্বয়করা। আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে ভারত যাতে কাঁটাতারের বেড়া দিতে না পারে সে বিষয়ে সতর্ক বিজিবি। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার কারণেই তারা বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দুপুরে সচিবালয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়ে সীমান্ত সমস্যায় স্থায়ী সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। নানান ইস্যুতে ১৫ বছরের মধুর সম্পর্কে দেখা দেয় সংকট। হঠাৎ সীমান্তে নজরদারি বৃদ্ধি ও কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারত। আন্তর্জাতিক আইন না মেনে লালমনিরহাটের তহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। বিজিবির আপত্তিতে বন্ধ হয় নির্মাণ। এর আগে বেড়া নির্মাণের চেষ্টা হয় চাঁপাইনবাবগঞ্জ সহ ৫টি সীমান্ত এলাকায়। ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই ৩ বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। আওয়ামী লীগ সরকার ভারতকে অসম সুযোগ দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই সুযোগে ১৬০টি স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের তাগিদ বিশ্লেষকদের। আন্তর্জাতিক আইনের যে কোনো জায়গার একটা সীমাবদ্ধতাটা হলো যে আপনি কোনো রাষ্ট্রকে বাধ্য করতে পারেন না, এখানে কোনো পানিশমেন্টও আপনি দিতে পারেন না।
সো সেই জায়গাগুলোতে আমাদের কাছে যে অপশনসগুলো ওপেন থাকে সেটা হলো যে আমরা এটাকে কূটনৈতিক চ্যানেলের মধ্যে দিয়েই সমাধান করতে হয় আমাদেরকে। আর বা বিভিন্ন যে আঞ্চলিক সংস্থাগুলো আছে সেখানে আমরা ইস্যুসগুলোকে রেজ করতে পারি। ভারত ও বাংলাদেশের 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করছে ভারত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেআইনিভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর ৩টার দিকে পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন প্রণয় বর্মা। পরে তিনি জানান অপরাধ দমনে একসাথে কাজ করবে ঢাকা দিল্লি। প্রণয় বর্মা জানান বোঝাপড়ার ভিত্তিতেই সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সীমান্তে চোরাচালান ও মানব পাচার বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে সীমান্তে শূন্যরেখায় অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সম্প্রতি শূন্যরেখায় 5টি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারত। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। To discuss India's সীমান্তে চোরাচালান ও মানব পাচার বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। একই সাথে নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে বোঝাপড়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে। বোঝাপড়ার ভিত্তিতেই সমন্বিত উদ্যোগ নেবে দুই দেশ। নির্বাচন কমিশনের একটাই ফোকাস, জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তাদের গুরুত্বে নেই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাফ কথা, সংসদ নির্বাচন ব্যাহত হয় এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। দুপুরে আগারগাঁওয়ে এক সভা শেষে তিনি আরো বলেন, স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। গত 5 আগস্টের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলায় বসানো হয়েছে প্রশাসক। জাতীয় নির্বাচনের আগে এসব নির্বাচন করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এছাড়া একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের সভায় গুরুত্ব পায় এসব ইস্যু। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 বাতিল করে 2023 সালে একটি আইন করা হয়। এতে এনআইডি ইসি থেকে স্বরাষ্ট্রে যায়। এটি কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। আমরা এখন অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে শেষ হয়েছে ইভিএম প্রকল্প। এখন যে মেশিনগুলো আছে সেগুলোর দায় নেবে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরই জাতীয় নির্বাচন দেয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এর আগে বিকেল 3টার দিকে সেখানে যান ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই বলে জানায় বিএনপি। দলটি ভবিষ্যতে সরকার গঠন করলে ইইউর সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা তুলে ধরা হয়। সেই সাথে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের
আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের 2 ব্যবসায়ীর ওপর, এমন দাবি করেছেন ভুক্তভোগী 2 ব্যবসায়ী। চাঁদার জন্য হামলার ঘটনায় আতঙ্কে অনেকেই। এদিকে 12টি সিসিটিভি ফুটেজ দেখে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10টা 29-এ একটা বাইক এসে থামে সড়কে। 10টা 40-এ 18 থেকে 20 জন আসে মাল্টিপ্ল্যানের পাশের গলিতে। গলি থেকে মূল সড়কে এনে ব্যবসায়ী এহতেশামুল হককে মারধর করতে থাকে যুবকেরা। এর মধ্যে কয়েকজন চাপাতি দিয়ে কোপাতে থাকে। এ সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতেও হামলা চালায় যুবকরা। হামলায় জড়িতদের বিষয়ে মুখ খুলেছেন ব্যবসায়ীরা। সাজিদুল ইসলাম ইমন, এখানে মুন্না আছে, তারপরে এখানে আসিফ নামে যে ধরা পড়ছে অলরেডি, আসিফ আছে, এখানে জাহিদ আছে, দুইমাগের এলাকায় চাঁদাবাজ চাচা জাহিদ বলে সবাই চিনে, সে আছে। সবাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ হচ্ছে টোটাল এলিফ্যান্ট রোডের ঐতিহ্যগতভাবেই কখনোই এই ধরনের চাঁদাবাজি অথবা এই ধরনের হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা অথবা এই ধরনের কোনো মানে একেবারে আইন শৃঙ্খলার এত নিচে অবনতি কখনো ঘটে নাই। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এই ঘটনাটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটনার সাহস না করে, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমরা 2 জনকে অলরেডি গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন হচ্ছে এজাহারভুক্ত আসামি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন আমরা আসলে সবকিছু তো তদন্তের বিষয়, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। চাঁদার জন্য এমন হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ ব্যবসায়ীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংগঠনটির একটি অংশ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন রাসেল আহমেদের অনুসারীরা। এতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমনের অনুসারী কিছু সমন্বয়কের প্রশ্রয়ে হান্নান মাসুদের উপর হামলা করেছে। অনৈতিক সুবিধা দিতে আওয়ামী লীগের পালিত বখাটে কিশোরদের আশ্রয় দিচ্ছে কিছু সমন্বয়ক। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গ্যাং নামের বখাটে কিশোর চক্রের সদস্যরা হামলায় জড়িত দাবি করে তারা বলেন, চাঁদাবাজির অভিযোগ ওঠা এক সমন্বয়ক এই বখাটে কিশোরদের আশ্রয় দিচ্ছেন। এর আগে শনিবার হান্নান মাসুদের উপর হামলার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও সমন্বয়ক রেজাউর রহমানকে দায়ী করেন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। আমাকে সাইবার বুলিং করা হয়েছিল, তখন আমি সেই প্রুফগুলো সহ কোন কোন গ্রুপে তারা এই নির্দেশগুলো দিয়েছিল সাদিক আরমান, এবং সেই গ্রুপটা ছিল টোকাই নিধন কর্মসূচি নামের একটা গ্যাংয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে রাফি, রেজাউর, নিজামতের বিরুদ্ধে। সিগারেট খাতে দেশে উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষায় কর নীতি সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। এ সময় ব্যবসায়ীরা বলেন, অভ্যন্তরীণ রাজস্বের সিংহভাগ আসে দেশের সিগারেট খাত থেকে। দেশীয় শিল্প উদ্যোক্তারা সিগারেট খাতে প্রণোদনা ও নীতি সহায়তা চাইলেও তা পাচ্ছে না। গত সরকারের একপেশে নীতির কারণে বরাবরই বৈষম্যের শিকার হতে হচ্ছে। অন্যদিকে বহুজাতিক কোম্পানিগুলো সুবিধা পাচ্ছে। সিগারেট খাতে অযৌক্তিক কর নীতি সংস্কার না করলে দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান ব্যবসায়ীরা। ৮০% শ্রমিকই মাসের শুরুতে মজুরি পান না। এছাড়া কম বেতন ও সময় মতো পদোন্নতি না পাওয়ার অভিযোগও রয়েছে। এসব কারণে অসন্তোষ দেখা দিচ্ছে বলে দাবি সিপিডির। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব তথ্য দেয় সংস্থাটি। আলোচকরা ২০২৫ সালকে শ্রম সংস্কার বছর ঘোষণার তাগিদ দেন।
গত কয়েক মাস ধরে সাভার, মিরপুর, গাজীপুর ও টঙ্গী সহ বেশ কয়েকটি জায়গায় শ্রমিক অসন্তোষের ঘটনা দেখা গেছে। এতে বাধাগ্রস্ত হয় উৎপাদন। সিপিডি বলছে, দেশের ৮০% শ্রমিকের অভিযোগ, শিল্প কারখানায় নির্ধারিত সময়ের চেয়ে ২-৩ সপ্তাহ দেরিতে হয় মজুরি। বছরের পর বছর কাজ করেও মেলে না পদোন্নতি। অনেক খাতে মজুরিও পর্যাপ্ত নয়। ফর্মালি সেক্টরে যারা রয়েছেন তারা হয়তো এখনই প্রস্তুত না পুরোপুরি সেগুলো করার। সুতরাং ধাপে ধাপে একটি কার্যক্রম নিতে হবে সাপ্লাই চেইন ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক, যাতে ধাপে ধাপে বড় ছোট মাঝারি যারা রয়েছেন, গ্রুপ অফ কোম্পানিজ যারা রয়েছেন, দেশি বা বিদেশি কোম্পানি যারা রয়েছেন দেশে কাজ করছেন, তারা যাতে ধীরে ধীরে এগুলো বাস্তবায়নের ব্যাপারে অনুবর্তী হন। অসন্তোষের কারণ হিসেবে উঠে আসে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে শ্রমিকদের দর কষাকষির ঘটনাটির বিষয়টিও। যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো খানিকটা ঘাটতি আছে। পক্ষে যে অনেক ফান্ড আছে রাখা আছে ওয়ার্কারদের জন্য, আবার আরেক পক্ষে শুনি যে ওয়ার্কাররা কিন্তু সেই ফান্ডের ডিসবার্সমেন্টটা পান না। তার মানে কিন্তু টাকা পড়ে আছে, ওয়ার্কাররা সাফার করছেন, তারা এই ফান্ড সম্পর্কে জানেন না, তারা সেই প্রসেসগুলো বুঝতে পারেন না, ফলে ফান্ডের ডিসবার্সমেন্ট হয় না। আলোচনায় বক্তারা বলেন, দেশের ৮৫% শ্রমিকের আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও মর্যাদার প্রতিষ্ঠাও জরুরি। ৮৫% শ্রমিক মানে অনেক কোটি শ্রমিক বাংলাদেশে, ৬ কোটি, তাই না? এই ৬ কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনটা আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই ১৫ ভাগের মধ্যে, আবার ১০ ভাগের নাই, ৫ ভাগের। ইপিজেড এবং ইপিজেডের বাইরে ২ ধরনের আইন চালু থাকায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে মনে করেন বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলারের উচ্চ মূল্যের কারণে রমজানের ভোগ্যপণ্য আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে যে পরিমাণ আমদানি হচ্ছে তাতে পণ্য সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি তাদের। বাণিজ্য উপদেষ্টা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাজার স্থিতিশীল থাকবে, যদিও এতে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন ছোট বড় ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে ভোগ্যপণ্যের আমদানি কমেছে। এ সময় ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে $256 কোটি, যা আগের বছরের চেয়ে 3% কম, আর এলসি নিষ্পত্তি কমেছে 13% বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ব্যাংকে 122 টাকা হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 126 থেকে 127 টাকা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রমজানের পণ্য আমদানি হচ্ছে, তাই রোজায় ছোলা, ডাল, চিনি, তেলের সংকট হবে না বলে আশা করছেন তারা। কোনো আইটেমের ক্রাইসিস দেখার নাই, যে এটা পাওয়া যায় নাই, দাম কম বেশি হতে পারে, বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ডলারের দাম 122 টাকা 24 টাকা হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মালের রেট এখন 100 টাকা 98 টাকা 99 টাকা হিসাব কাটছে। চাহিদার তুলনায় আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে। নিত্যপণ্য সহনীয় রাখতে রোজার আগে থেকেই তদারকি বাড়ানোর কথা বলছেন ভোক্তারা। যে বেতন আমাদের, যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাইতে অনেক কষ্ট হচ্ছে। বাজারে আসলে নিজের সাধ্য মতো সদাই কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়াবো, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। রোজায় ছোলা, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজের চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যাংকে ডলারের সংকট না থাকায় আমদানি যথেষ্ট রয়েছে, সরবরাহ পর্যাপ্ত। হায়েস্ট এভার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস, ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। আমদানিতে শুল্ক ছাড়ের পর ব্যবসায়ীরা স্বস্তি পেলেও পণ্যের দাম নিয়ে শঙ্কা কাটছে না ভোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।